হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের অধ্যায় নাম্বার তৃতীয় অধ্যায় কলা ও সংস্কৃতি, এই অধ্যায়ের আমি পার্ট 1 নানা রঙের উৎসব এবং পার্ট 2 মৃৎশিল্পের গরিমা এই দুই পার্টটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথম পার্ট 1 তোমাদের সঙ্গে আলোচনা করি। দেখতে পাচ্ছ প্রথম পার্ট 1 হলো নানা রঙের উৎসব। তাহলে পদ্যটি তোমরা ভালো টিকে পড়ে নাও। তাহলে দেখো আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যে চৈত্র গিয়ে যে এলো বৈশাখ, বর্ষবরণ পালা, গাজনে গাজনে চরকি ডাকে ঢোলে বাজে, বসেছে রঙিন মেলা। নতুন বছরে হালখাতা আর গণেশ পূজার ধুম, এদিকে আবার রঙালী বিহুটির উৎসব মরশুম। আষাঢ়েতে চলো খোলা মাঠে ঘাটে রথযাত্রায় যাই, ঝুলনের চাঁদ আকাশেতে হাসি, শরতের দেখা পাই। শরৎ প্রভাতের মহালয়া বাজে, শিউলি কুড়োনো ভোর, দুর্গাপূজার এই দিনগুলি আনন্দে ভরপুর। অগ্রায়ণে রোদ নেমে আসে, মাঠে মাঠে সোনা ধান, নতুন অন্নে ঘরে ঘরে আনে পৌষ পর্বের ঘ্রাণ। উদাস বাতাস, এলোমেলো গাছ পাতা ঝরবার মেলবেলা, দোল উৎসবে প্রাণ মাতোয়ারা, রঙিন আবির খেলা। এইভাবে দেখি ফের বেজে উঠে চড়ক মেলার ঢাক, দূর থেকে বাজে বিহুর পেপাটি, নতুন দিনের ডাক। তাহলে এই পদ্যটি তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। এখন এই পদ্যটির কিছু শব্দের অর্থ তোমরা দেখে নাও। তাহলে প্রথম শব্দ অর্থগুলি আমি যেগুলি পড়ে দেব সেগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। বর্ষবরণ হয়ে যাবে নতুন বর্ষকে বরণ করা, রঙিন হয়ে যাবে লাল, হাল খাতা হয়ে যাবে মহাজনের নতুন খাতা, চাঁদ হয়ে যাবে চন্দ্র, শরতের হয়ে যাবে শরৎকালের, শিউরি হয়ে যাবে শেফালিকার ফুল, ভরপুর হয়ে যাবে পরিপূর্ণ, ঘ্রাণ হয়ে যাবে গন্ধ, এলোমেলো শব্দের অর্থ হয়ে যাবে ছন্দ ছড়া, আবির খেলা হয়ে যাবে আবিরের খেলা বা রং খেলা, পেপাটি হয়ে যাবে মহিষের শিংয়ের বাঁশি। এই শব্দগুলি তোমরা ভালোটিকে খাতায় লিখে শিখে নেবে। এখন ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিকে দেখে নাও। 1 নম্বর হলো ঢুলটিতে লেখা শব্দগুলির অর্থ নিচে দেওয়া আছে, শব্দের অর্থের সঙ্গে মিলে শব্দগুলি লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দগুলি অর্থ দিয়ে দিচ্ছে, তাহলে তুমি এখানে কোনটি হবে দেখে নাও, অর্থের সঙ্গে মিলে শব্দগুলি লেখো। অনুষ্ঠানেদের জন্য নির্দিষ্ট সময় হয়ে যাবে মরশুম, মোষের শিং দ্বারা নির্মাণিত এক ধরনের বাদ্যযন্ত্র হয়ে যাবে পেপা, সামাজিক বা ধর্মীয় উৎসব হয়ে যাবে পরব, হেমন্ত ঋতুর অন্তিম মাস হয়ে যাবে অগ্রায়ণ, আবাহন হয়ে যাবে তোমার বরণ, অ্যান্ড শেফালিকা ফুল হয়ে যাবে তোমার শিউলি ফুলকে বলা হয়। ঠিক আছে, তাহলে এগুলি তুমি খাতায় বা বইয়ে লিখতে পারো। নেক্সট নাম্বার 2 দেখে নাও, উত্তর বলো এবং লেখো। প্রথম কোশ্চেন হলো যে রথযাত্রা কোন মাসে অনুষ্ঠিত হয়? তাহলে তুমি উত্তরে বলবে, উত্তর হবে যে রথযাত্রা আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। খ নম্বর কোশ্চেন হলো কোন ঋতুতে মহালয়ার সুর বাজে? আনসার বলবে অমাবস্যার তিথিতে মহালয়ার সুর বাজে। নেক্সট হয়ে যাবে গো, আবির খেলার উৎসবের নাম কি? তাহলে বলবে আবির খেলা উৎসবের নাম দোল। গ নম্বর হবে রঙালী বিহুর আরেকটি নাম কি? আনসারে বলবে রঙালী বিহুর আরেকটি নাম বহাগ বিহু। তাহলে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, বাক্য রচনা করো। তাহলে রোদ, ঝুলন, উৎসব, বাতাস দিয়ে তুমি বাক্য রচনা করবে। তাহলে দেখতে পাচ্ছ রোদ দিয়ে আমি বাক্য রচনা করে দিচ্ছি, তো লিখে নিয়েছি, তোমরা একবার দেখে নাও যে আজ খুব রোদ উঠেছে। ঝুলন দিয়ে বাক্য রচনা করবে শ্রাবণ পূর্ণিমায় ঝুলন উৎসব হয়। উৎসব দিয়ে বলবে শরৎকালে শারদীয় উৎসব হয়।
বাতাস দিয়ে বাক্য রচনা করবে যে শীতল বাতাস বইছে। তো এইভাবে বাক্য রচনা তোমরা করে নেবে। নেক্সট ভাষা অধ্যয়নের মধ্যে 4 নম্বর দেখে নাও যে কবিতাটি থেকে বেছে বের করো। ক নম্বর হবে মাসের নাম। তাহলে মাসের নাম কবিতাটিতে আছে বৈশাখ চৈত্র, দুইটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা দুইটা লিখে নেবে। উৎসবের নাম দিয়ে লিখবি বিহু উৎসব, দুর্গা উৎসব। ঋতুর নাম হয়ে যাবে শরৎ, বসন্ত। বাদ্যযন্ত্রের নাম হয়ে যাবে ডাক, পেপা। নেক্সট 5 নম্বর দেখে নাও যে পড়ো এদিকে আবার বাঙালি বিহুটি উৎসবের মরশুম। এখানে রঙ্গালী শব্দটি কিভাবে গঠিত হয়েছে লক্ষ্য করো। এই শব্দটির মূল হচ্ছে রং। অসমীয়াতে রং মানে রঙ্গ, আনন্দ। এর সঙ্গে আলি প্রত্যয় যোগ হয়ে রঙ্গালী হয়েছে। তাহলে এইভাবে তোমরা এটা পড়ে নেবে। নেক্সট খ নম্বর দেখে নাও যে নিচে দেওয়া শব্দমূলের সঙ্গে আলি প্রত্যয় যোগ করে পূর্ণ শব্দগুলি লেখো। দেখতে পাচ্ছ আমি অলরেডি লিখে নিচ্ছি আলি যোগ করে। তাহলে রূপ যোগ আলি হয়ে যাবে রূপালি। সোনা যোগ আলি হয়ে যাবে সোনালি। বর্ণ যোগ আলি হয়ে যাবে বর্ণালী। পুর যোগ আলি হয়ে যাবে পূব যোগ আলি হয়ে যাবে পূর্বালি। মিতা যোগ আলি হয়ে যাবে মিতালি। ঘটক যোগ আলি হয়ে যাবে ঘটকালি। ঠিক আছে, এভাবে তোমরা আলি প্রত্যয় যোগ করে শব্দগুলি লিখে নেবে। গ নম্বর দেওয়া হলো যে নিচের শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে দীপালি, চৈতালি, খেয়ালি, স্বর্ণালী। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে যে দীপ যোগ আলি হয়ে যাবে দীপালি। চৈতালি হয়ে যাবে চৈত্র যোগ আলি হয়ে যাবে চৈতালি। খেয়া যোগ আলি হয়ে যাবে খেয়ালি এবং স্বর্ণ যোগ আলি হয়ে যাবে স্বর্ণালী। তো ওইভাবে তুমি যোগ করে লিখে নেবে। নেক্সট 6 নম্বর দেখে নাও যে ডান দিকের ঘরটি থেকে যথার্থ শব্দ বেছে বের করে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে এখানে শব্দগুলি বেছে এখানে লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি লিখে নিচ্ছি, তোমরা দেখে নাও যে ক হলো ডাক বাজায় সে, যে হয়ে যাবে ডাকি। খ নম্বর হবে পৌষ সংক্রান্তির ভোরে জ্বালানোর জন্য তৈরি ঘর হয়ে যাবে মেরামেরি। চড়ক পূজা হয়ে যাবে গাজন। আবির খেলার উৎসব হয়ে যাবে দোল। তো এইভাবে তুমি শূন্যস্থান পূর্ণ করে দেবে। নেক্সট এখানে জ্ঞান সম্প্রসারণের মধ্যে দিয়ে দিচ্ছি, এসে জেনে নিই। অসম বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বাসভূমি। এখানে বসবাসকারীর প্রত্যেক জাতিগোষ্ঠীর নিজ নিজ নাচ গান, রীতিনীতি, সাজ পোশাক ও পারম্পরিকগত উৎসব রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উৎসব হলো দুর্গাপূজা, চড়ক বিহু, দোল, ছট পূজা, বৈশাখু ইত্যাদি। বিভিন্ন উৎসবে নানা ধরনের বাদ্যযন্ত্রের সাহায্যে গান পরিবেশন করা হয়। এর মধ্যে খোল, ঢোল, করতাল, পিপা ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে তোমরা এটা ভালো টিকে পড়ে নেবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। 7 নম্বর দেখে নাও যে কীর্তনের সঙ্গে বাজানো হয় এমন কয়েকটি বাদ্যযন্ত্রের নাম লিখো এবং এর মধ্য থেকে যে কোনো একটি ছবি আঁকো। ঠিক আছে, তাহলে উত্তর তোমরা এইভাবে লিখতে পারো যে কীর্তন গানের সঙ্গে বাজানো হয় খোল, করতাল, পিপা, বাঁশি, কাশি ইত্যাদি। তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা ছবি এঁকে নেবে। ঠিক আছে, নেক্সট তোমার 8 নম্বর দেওয়া হলো যে শরৎকালে শারদীয় উৎসব পালন করা হয়। এই উৎসবের পাশাপাশি আর কি কি উৎসব পালন করো এবং কিভাবে করো লেখো। আনসারে বলবে যে শারদীয় উৎসব পাশাপাশি দীপাবলি, কার্তিক বিহু, পৌষ সংক্রান্তি, দোল ইত্যাদি উৎসব পালন করি। দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয় এবং আলোর সাজসজ্জা করা হয়। কার্তিক বিহুতে আকাশ প্রদীপ জ্বালানো হয়। তারপরে এ মাসে গরুদের স্নান করানো এবং রাখালের এক ধরনের গান গেয়ে চাল টাকা পয়সা মাগে। পৌষ সংক্রান্তিতে মেরামেরির ঘর জ্বালানো হয় এবং পিঠাপুলি খাওয়া হয়। দোল উৎসবে রঙের খেলা হয়। এভাবে আনসারটি তোমরা খাতায়।
নেক্সট 10 নম্বর দেখে না যে তোমার প্রিয় যে কোনো উৎসবের ব্যবহৃত 5টি দ্রব্যের একটি তালিকা প্রস্তুত করো, প্রয়োজনে গুরুজনদের সাহায্য নেবে। তাহলে তুমি উত্তরটিভাবে লিখতে পারো যে আমার প্রিয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবে অর্থাৎ পূজাতে ব্যবহৃত হয় ঘট, থালা, গ্লাস, ঘণ্টা, কাশি, প্রদীপ ইত্যাদি। এভাবে তোমরা লিখতে পারো 5টি দ্রব্যের নাম। তাহলে পার্ট 1 এখানে শেষ হলো এবং পার্ট 2 এখন তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ পার্ট 2 হলো মৃৎশিল্পের গরিমা। তাহলে এই পার্টটি তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। পার্ট থেকে অনেক শর্ট কোয়েশনও পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। তারপর এই পার্টটির প্রথমে আমি কিছু শব্দ অর্থ তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা তোমরা ভালোটিকে খাতায় লিখে শিখে নেবে, ঠিক আছে। তাহলে চলো আমি পার্টটির শব্দের অর্থ তোমরা দেখে নাও। গরিমা হয়ে যাবে গৌরব, মৃৎশিল্প হয়ে যাবে মাটির শিল্প, ঢুকেছেন হয়ে যাবে প্রবেশ করেছেন, স্নেহের শব্দের অর্থ হয়ে যাবে ভালোবাসা, অন্দরমল হয়ে যাবে তোমার ভিতরের ঘর, প্রণাম হয়ে যাবে ভক্তি, সযত্নে হয়ে যাবে যত্নের সহিত, উৎফুল্লিত হয়ে যাবে আনন্দিত, জিজ্ঞেস হয়ে যাবে প্রশ্ন, মৃৎশিল্পী হয়ে যাবে যারা মাটি সামগ্রী তৈরি করেন, কষ্ট শব্দের অর্থ হয়ে যাবে পরিশ্রম, প্রয়োজনীয় হয়ে যাবে দরকারি, কুমার হয়ে যাবে যারা মাটির জিনিস তৈরি করে, শৈলীতে হয়ে যাবে তোমার কৌশলে, কুটির হয়ে যাবে ঘর, অবিচ্ছেদ্য হয়ে যাবে যা বিচ্ছিন্ন নয়, ঐতিহ্যকে হয়ে যাবে তোমার গৌরব, ঐতিহ্যের হয়ে যাবে তোমার গৌরবকে। তাহলে এই শব্দের অর্থগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপে দেওয়া হলো যে পাঠভিত্তিকে। 1 নম্বর হলো নিচে দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তর বেছে নিয়ে সঠিক বৃত্ত পূর্ণ করো। তাহলে প্রথম দেখে নাও দাদু মিতাকে কি উপহার দিয়েছিলেন। তাহলে সঠিক আনসার হয়ে যাবে মাটির তৈরি সামগ্রী দাদু মিতাকে দিয়েছিলেন। তাহলে ঘ নম্বর বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে। নেক্সট হয়ে যাবে মিতা কি দিয়ে কি বিষয়ে প্রকল্প প্রস্তুত করেছিল। আনসারে বলবে আনসার ঘ নম্বর তোমার কারেক্ট হয়ে যাবে যে পানি ভরার মৃৎশিল্প। তাহলে ঘ নম্বর বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে। নেক্সট হয়ে যাবে তোমার 3 নম্বর যে মৃৎশিল্প কী দিয়ে তৈরি করা হয়। তাহলে সঠিক আনসার হয়ে যাবে মাটি। তাহলে ক নম্বর বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও যে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখানে প্রথম কোশ্চেন হলো যে মৃৎশিল্প তৈরি করতে কি উপাদান প্রয়োজন। তাহলে আনসারে তোমরা লিখবে যে নির্দিষ্ট ধরনের কাদামাটি, নানা ধরনের রং এবং চাকের প্রয়োজন হয়। নেক্সট খ নম্বর দেখে না যে অসমের কোন জায়গায় পাট মুগা শিল্পের জন্য বিখ্যাত। আনসারে বলবে অসমের শোয়ালকুচি নামক জায়গা পাট মুগা শিল্পের জন্য বিখ্যাত। গ নম্বর হলো যে বাঁশ বেতের শিল্পের জন্য অসমের কোন জায়গা বিখ্যাত। আনসারে বলবে বাঁশ বেতের শিল্পের জন্য অসমের নলবাড়ি ও ভালুকমারি বিখ্যাত। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও যে নিচে দেওয়া স্থান ও শিল্পগুলির মধ্যে মিল না থাকা সামগ্রীগুলো বেছে বের করে এবং কেন অমিল রয়েছে লেখো। দেখে না অমিল থাকা সামগ্রীগুলি হয়ে যাবে যে মিল না থাকা সামগ্রী হলো প্রথম হয়ে যাবে শোয়ালকুচি শীতলপাটি, অমিল হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে স্বার্থেবাড়ির মুগা শিল্প, এটাও তোমার অমিল হয়ে যাবে। কারণ প্রথমটা শোয়ালকুচি দিয়ে আমি লিখে দিচ্ছি যে কারণ শোয়ালকুচি অসমের বিখ্যাত রেশম ও মুগা বস্ত্র শিল্পের কেন্দ্র, সেখানে শীতলপাটি শিল্পের জন্য পরিচিত নয়, তাই এটি অন্যের সঙ্গে অমিল। তারপর নেক্সট হয়ে যাবে যে স্বার্থেবাড়ির মুগা শিল্প, এটাও হয়ে যাবে অমিল। কারণ স্বার্থেবাড়ি আসলে কাঁসা শিল্পের জন্য বিখ্যাত, মুগা শিল্পের জন্য নয়। তাহলে এই দুইটা তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও যে মৃৎশিল্প কিভাবে তৈরি হয়। তাহলে উত্তরে তুমি বলবে যে আনসার হবে মৃৎশিল্প তৈরির জন্য নির্দিষ্ট ধরনের কাদা মাটি বিভিন্ন ধরনের সামগ্রী প্রয়োজন মতো মিশানো হয়। তারপর মাটি দিয়ে তৈরি জিনিসটিকে প্রয়োজনীয় আকার দিতে চাক ব্যবহার করা হয়। শিল্পীরা হাত দিয়ে নিপুণভাবে সেগুলোকে নানা আকার দেন। রং
লাগান এবং উচ্চ তাপমাত্রা এগুলোকে পোড়ানো হয়। ঠিক আছে, এবার আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট 5 নম্বর দেখে নাও যে পড়ো এবং ও লিখো। তাহলে ক নম্বর কোয়েশ্চেন দেখে নাও, মৃৎশিল্পীরা কি কি সামগ্রী তৈরি করেন? তাহলে আনসার হবে মৃৎশিল্পীরা দেবী মূর্তি, কলস, হাঁড়ি, সরা, পাতিল, মাটির প্রদীপ, ফুলের টব ও ফুলদানি ইত্যাদি তৈরি করেন। খ নম্বর কোশ্চেন হলো যে মৃৎশিল্প বরাক উপত্যকার অবিচ্ছেদ্য অঙ্গ, কথাটির অর্থ বুঝিয়ে লিখো। আনসারে বলবে মৃৎশিল্পকে বরাক উপত্যকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে। আমাদের সভ্যতার সূচনা এই মৃৎশিল্পের হাত ধরেই এগিয়েছে। গুয়াহাটির রাজ্যিক সংগ্রহালয় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত প্রাচীন যুগের নানা প্রকার মাটির পাত্র সংরক্ষিত রয়েছে, যা বরাকের গৌরবকে উজ্জ্বল করে রেখেছে। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও যে ছোট থেকে বড় মিলিয়ে লিখো। তাহলে এখানে ক নম্বর দিয়ে দিচ্ছি শ্রীভূমি, আনিপুর, অসম। 2 নম্বর খ নম্বর দেওয়া হলো যে দাদু, মিতার মা। গ নম্বর হবে দিশপুর, ভারত, অসম। তাহলে তুমি ছোট থেকে বড় সাজাবে ভাবে যে প্রথম হয়ে যাবে আনিপুর, শ্রীভূমি, অসম। গ নম্বর হবে মিতার মা, দাদু। নেক্সট হয়ে যাবে গ নম্বর দিশপুর, অসম, ভারত। এইভাবে তোমরা ছোট থেকে বড় লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও 7 নম্বর দেওয়া হলো যে মাটির তৈরি সামগ্রীর ছবিতে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে শুদ্ধ চিহ্ন দাও, মাটির জিনিস যেটি থাকবে সেটিতে তুমি শুদ্ধ চিহ্ন দেবে। তাহলে এটা হয়ে যাবে ড্যাগের মতো, তাহলে এটা তুমি শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। থালা হয়ে যাবে, শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। কলসি হয়ে যাবে মাটির, শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। এবং তোমার দুগ্ধানি হয়ে যাবে মাটির, তাহলে এটাতে তুমি শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে এভাবে। তারপর নেক্সট দেখে নাও ভাষা অধ্যয়নের মধ্যে দেওয়া হলো যে 8 নম্বরের পড়ো। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো টিকে তোমরা পড়ে নেবে যে মিতা সামনের বারান্দায় বসে ছবি আঁকছে। এর মধ্যে সে বাড়ির সদর দরজা খোলার শব্দ শুনল। এই বাক্যে মিতা নামটির পূর্বে সে পদ ব্যবহার করা হয়েছে। সে ছাড়াও এই পাঠে তুমি, ওরা ইত্যাদি রয়েছে। এই পদগুলি মানুষের নামের পরিবর্তে ব্যবহৃত হয়। বিশেষ্য বা নামবাচক পদের পরিবর্তে ব্যবহার হয় পদকে সর্বনাম বলে। ঠিক আছে, তাহলে খুব ভালো টিকে তোমরা একটা কোয়েশ্চেন পেয়ে নিলে সর্বনাম কাকে বলে। তাহলে দেখে নাও, একটি নাম বারবার ব্যবহৃত হলে শুনতে ভালো লাগে না। সেই জন্য আমরা কথার মাঝে মানুষকে নামের পরিবর্তে আমি, তুমি, তিনি, আমরা, সে, তোমরা, সে, তারা, ওরা, এরা ইত্যাদি পদ ব্যবহার করি। এই পদগুলি হলো সর্বনাম পদ। ঠিক আছে, দেখতে পাচ্ছ সর্বনাম পদগুলি কী কী হতে পারে? আমি, তুমি, তিনি, আমরা, তোমরা, সে, তারা, ওরা, এরা। ঠিক আছে, সম্মানসূচক শব্দের চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়, যেমন এরা, তারা, তার ইত্যাদি। সমস্ত শিল্পীকেই সম্মান করা উচিত। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে, সর্বনাম পদ এখানে বুঝে নেবে। তারপর খ নম্বরের অনুচ্ছেদটি দেখে নাও যে নিচে দেওয়া অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ বেছে বের করে খাতায় লিখো। দেওয়া হলো একদিন একটি সিংহের জিরাফ শিকার করার ইচ্ছে হলো। সে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রইল, কিন্তু একটি চতুর বানর সিংহটিকে দেখে ফেলল। সে চিৎকার করতে শুরু করলো। চিৎকার শুনে সঙ্গে সঙ্গে জিরাফটি পালিয়ে গেল। জিরাফের বাচ্চাটি দৌড়ে দৌড়ে জনবসতিপূর্ণ গ্রামে গিয়ে লুকালো। গ্রামবাসী তাকে খুব কম মমতা দেখিয়েও ঘরের ভিতরে নিয়ে যেতে পারল না। তাই গ্রামবাসী সেই রাতেই তাকে তার মা বাবার কাছে নিয়ে এলো। তাহলে এখানে বলছে সর্বনাম পদ বেছে তুমি লিখবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে সে হয়ে যাবে সর্বনাম পদ, তাকে হয়ে যাবে সর্বনাম পদ এবং তার হয়ে যাবে সর্বনাম পদ। তাহলে এগুলি তোমরা লিখে নেবে। নেক্সট গ নম্বর দেখে নাও যে নিচে দেওয়া শূন্য স্থানে সর্বনাম পদ বসাও। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি সর্বনাম পদ লিখে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও। ক নম্বর হবে রাম একটি ভালো ছেলে। সে, এখানে রামের জায়গাতে আমি সে লিখলাম। সে সবসময় ভালোভাবে পড়াশোনা করে। খ নম্বর দিয়ে লিখবে মিতা দাদুকে দেখে খুব আনন্দিত হলো।
মিতা সে দাদুর কাছে ছুটে গেল। তাহলে এখানে সে লিখে নেবে। মিতা আর আমি 4র্থ শ্রেণীতে পড়ি। তাহলে এখানে আমরা নিয়মিত স্কুলে যাই। তাহলে এখানে আমরা হয়ে যাবে। মহাত্মা গান্ধীকে আমরা বাপু বলে সম্বোধন করি। তাহলে তিনি হয়ে যাবে। তিনি ভারতের কুটির শিল্পের বিকাশের উপর গুরুত্ব দিয়েছিলেন। তাহলে এখানে তিনি ব্যবহার করে নেবে। নেক্সট দেখে নাও 9 নম্বর দেওয়া হলো যে আলোচনা করো কুটির শিল্প মানুষকে কিভাবে সাহায্য করে। উত্তর লিখতে পারো যে কুটির শিল্প মানুষকে অর্থনৈতিকভাবে বিরাট সাহায্য করে থাকে। গ্রাম্য জীবনে এই শিল্পের বিশেষ সমাদর রয়েছে। পরিবারের সদস্যরা ঘরে বসে নিজ হাতে তৈরি সামগ্রী বাজারজাত করে পরিবার চালাতে পারে। অসমে কুটির শিল্পের উৎপাদিত সামগ্রীর দেশে বাইরেও চাহিদা রয়েছে। তারপর নেক্সট 10 নম্বর দেখে নাও যে মিতা গ্রীষ্মের ছুটিতে হাইলাকান্দি জেলার পানিভরা গ্রামে দাদুর বাড়িতে গিয়েছিল। সেখানে সে মৃৎশিল্পের ব্যবহারের অনেক নতুন কথা জেনেছিল বা শিখেছিল। তোমরা নিশ্চয়ই গরমের ছুটিতে কোথায় বেড়াতে গিয়ে নতুন কিছু জেনেছো বা শিখেছো। তোমার অভিজ্ঞতার 50টি শব্দের মধ্যে লেখো। তাহলে এইভাবে উত্তরটি লিখতে পারো যে আমি গ্রীষ্মের ছুটিতে আমার মামার বাড়ি শ্রীভূমি জেলার কালীগঞ্জ নাম গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার মামা অমল আমাকে গ্রামটির বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান। আমি সেই শিল্পীদের অসাধারণ প্রতিভা লক্ষ্য করি। মূর্তা বা পাটি বেত থেকে কিভাবে ধাপে ধাপে সুন্দরভাবে শীতল পাটি তৈরি হয় তা নিজের চোখ দিয়ে দেখেছি ও শিখতে চেষ্টা করেছি। তো এইভাবে আনসারটি তোমরা লিখতে পারো। তারপর নেক্সট 11 নম্বর দেখে নাও যে তুমি যেখানে থাকো সেখানকার আশেপাশের বাজারে নানা ধরনের সামগ্রী বিক্রি হয়। বাজারের বিক্রি হওয়া কুটির শিল্পের উৎপাদিত সামগ্রী সমূহের একটি তালিকা প্রস্তুত করে কোন প্রকারের সামগ্রী কুটির শিল্পে উৎপাদিত হয় সেগুলোর নাম উল্লেখ করো। সামগ্রী দিয়ে দিচ্ছি কুটির শিল্প, দেবী প্রতিমা মৃৎশিল্প, মুগা সিল্কের শাড়ি মুগা শিল্প। তাহলে তুমি উত্তরটি এভাবে লিখতে পারো যে বাঁশ বেতের তৈরি টুকরি, চাল ধোয়ার পাত্র, মাছ ধরার খোলই, ধান রাখার জুঙ্গি, মাছ ধরার দড়ি, তারপরে হুপি, রঙ্গা ইত্যাদি, পাতার তৈরি ছাতা, ছই, টুপি ইত্যাদি ছাড়াও তাঁতের তৈরি নানা ধরনের ছোট বড় গামছা, চাদর ইত্যাদি। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।